প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কনফিডেন্স পাওয়ার টক অনুষ্ঠানে। প্রতি শুক্রবার রাতের এই আয়োজন বিদ্যুৎ জ্বালানি নিয়ে মূলত আমরা এই অনুষ্ঠানে কথা বলে থাকি। বছরের শুরুর এই আয়োজন আজকে আমরা এমন একটি গল্প দিয়ে আজকের অনুষ্ঠান সাজিয়েছি, সবাইকে অনেক বেশি আলোকিত করবে। মনের আলো এবং ভেতরের আলোটা কোথায় জানি ছড়িয়ে যায়। আলোর ফেরিওয়ালার কথা বলছি। ফেরিওয়ালার কথা জানাবো। স্টুডিওতে যারা আছে তাদেরকে একটু পরিচয় করিয়ে দিয়ে নিই। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আব্দুল সালাম, তিনি সদস্য পরিকল্পনা ও উন্নয়ন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। সঙ্গে পেয়েছি অপেক্ষাকৃত একজন তরুণকে, যিনি এই বিদ্যুৎ এবং জ্বালানি বিষয় নিয়ে লেখালেখি করেন, মনজুরুল আহসান, জ্বালানি বিষয়ক লেখক। আর আমরা আলোর ফেরিওয়ালাকে সরাসরি সংযুক্ত করছি এই আলোর শক্তি দিয়েই। আছেন শেখ আব্দুর রহমান, হরিণাকুণ্ডু, ঝিনাইদহে সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন। নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন, আবার যারা জানেন না তাদের জন্য একটু বলে নিই কে এই আলোর ফেরিওয়ালা। তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডু পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম। কেন তাকে আলোর ফেরিওয়ালা বলছি? ওনার নাম শেখ আব্দুর রহমান। আমাদের যে বিস্তর অভিযোগ পল্লী বিদ্যুতের ব্যাপারে, যে আমরা লাইন পাচ্ছি, যদিও সরকার অনেক কিছু সহজ করে দিয়েছে, লাইনের জন্য অ্যাপ্লাই করা হয় কিন্তু অনেক দিন সময় লাগে, মাঝখানে অনেক রকমের প্রসেস, অনেকেই চাঁদাবাজি করার চেষ্টা করে। এসব বিস্তর অভিযোগ নিয়ে আমরা কিন্তু গত পুরো বছর জুড়ে এসব আলোচনা করেছি। অনেকখানি উন্নতি হয়েছে, অন্তত এটুকু ক্রেডিট আমরা এই অনুষ্ঠান থেকে নিতে চাই যে ফোনে অনেকে এই অনুষ্ঠানে যোগাযোগ করে অভিযোগটি করেছেন। আমরা ব্রেকের পরে এসে ওই জায়গায় সেই সমস্যাটি সমাধান হয়েছে। এই পাওয়ার টক অনুষ্ঠানের পাওয়ারও এটা অনেকখানি, কিন্তু এর চেয়ে বেশি পাওয়ার যিনি আমাদেরকে অনেক বেশি আলোকিত করেছেন, এর চেয়ে বেশি পাওয়ারে আলোকিত করেছেন, তিনি শেখ মোহাম্মদ আব্দুর রহমান। আমরা একটু শুনে নেই। রহমান ভাই, কতদিন ধরে এখানে দায়িত্বে আছেন? আমি হরিণাকুণ্ডের ৩ বছর দায়িত্বে আছি এজিএম ওয়েন্ডেম হিসেবে। আচ্ছা, এর আগে কোথায় ছিলেন? এর আগে শরীয়তপুরে ছিলাম ৩.৫ বছর, তার আগে মাদারীপুরে, তার আগে সাতক্ষীরায়। আমি ১৯৯৭ সালের অক্টোবর মাসে পল্লী বিদ্যুতায়ন সিস্টেমে জয়েন করি। আচ্ছা, ৯৭ সালের আর এখনকার পার্থক্যের কথা শুনবো, কিন্তু দর্শকরা বোধহয় ঠিক আমার কথা থেকে কানেক্ট করতে পারবে না। আমি আরেকটু বলি যে হরিণাকুণ্ডু মানে ওখানে যাদের পল্লী বিদ্যুৎ নিয়ে অভিযোগ আছে, কেউ পাচ্ছেন না, কেউ অ্যাপ্লিকেশন করছেন পাচ্ছেন না, তিনি তাদের কাছে যান। তার মানে ঘরে ঘরে উনি তৎক্ষণাৎ যাতে কানেকশনটি হয় সেটির একটি ব্যবস্থা করে দেন তৎক্ষণাৎ। সেটি আমরা তার কাছে শুনবো। কিন্তু ৯৭ সালে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আপনি জয়েন করেছেন, তখনকার অবস্থা কেমন ছিল রহমান ভাই? তখনকার বিদ্যুতের অবস্থা তো খুবই খারাপ ছিল। দেশের 1/3 এলাকায় বিদ্যুৎ ছিল, তারপরে আস্তে আস্তে এখন তো শতভাগের কাছাকাছি আমরা না, চলে তখন আসছি। কেমন গালাগাল শুনতে হতো আপনাদের পল্লী বিদ্যুতের লোকজনদেরকে? পল্লী বিদ্যুতের লোক দেখলে আর কুকুর দেখলে যেমন করে সেরকম আমাদের গালাগালি দিত, মারতে যেত। রাত্রে আমরা কোথাও বেরোলে অনেকে গল্প করতো যে রাত্রিরে কারা বেরোয়, চোর আর কুকুর আর পল্লী বিদ্যুতের লোক। আমরা এরকম গালাগালি শুনতাম, কিন্তু এখন দেখলে সবাই সম্মান করে, সুনাম করে, এরা আলোর মানুষ, এখন কাজ করতে এরা। বাহ বাহ, আপনাদেরকে এখন আলোর মানুষ হিসেবে বলে। কিন্তু আমাদের তো আলোর যে জননী জি কন্যা শেখ হাসিনা, জি। তিনি আলোর হলে আমি তো একজন কর্মী হিসেবে জনগণের জন্য, আচ্ছা এই জন্য আলো। আচ্ছা, তার মানে আলোর কর্মী আর কি, আলোর কর্মীরা আছেন, সেই আলোর কর্মীকে আমরা আলোর ফেরিওয়ালা বলছি। এই ফেরি করার পদ্ধতি বা এই আইডিয়াটি তো অভিনব। অনেক আলোর কর্মী আছেন আপনারা, কিন্তু কেউ তো এরকম ঘরে ঘরে যায়নি। কি করেন আসলে আব্দুর রহমান? আমরা সহকর্মী আহমেদ রাব্বি তানিমের রিপোর্টটি একটু দেখে আসি। দেশে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী ৯১%, কিন্তু এখনও পল্লী বিদ্যুতের লাইন নিতে গিয়ে গ্রাহকেরা নানাভাবে হয়রানির শিকার হন। একটা সংযোগের জন্য দিনের পর দিন ঘুরতে হয়। গ্রাহকের এই ভোগান্তির কষ্ট কি কখনো কোনো কর্তৃপক্ষের মনে নাড়া দিয়েছে? বৈধ উপায়ে বিদ্যুতের সংযোগ নিতে গিয়ে দিনের পর দিন গ্রাহকের অন্ধকারে বসবাসের কষ্ট কি কখনো কারো মাঝে খারাপ লাগার অনুভূতি তৈরি করেছিল? হ্যাঁ, একজন শেখ আব্দুর রহমানের মাঝে
খারাপ লাগা তৈরি হয়েছিল। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পল্লী বিদ্যুতের জোনাল অফিসের এজিএম আব্দুর রহমান গ্রামে গ্রামে বিদ্যুতের আলো পৌঁছে দিতে হয়েছেন আলোর ফেরিওয়ালা। ভ্যানগাড়িতে আছে মিটার, বিদ্যুতের তার সহ অন্য সরঞ্জাম। সঙ্গে আছেন দুজন লাইনম্যান ও একজন ওয়ারিং পরিদর্শক। বিদ্যুতের আলোর ফেরিওয়ালা হয়ে পুরো উপজেলা আলোকিত করতে প্রতিদিন সকাল থেকে গ্রামে গ্রামে ঘুরছেন তারা। আলোর ফেরিওয়ালাদের কাছে টাকা জমা নেওয়ার রসিদ বই থাকছে, তারা সেখানে বসেই টাকা জমা করছেন। এরপর ওয়ারিং পরিদর্শক ওয়ারিং সেটআপ যাচাই করে ঠিক আছে জানালেই সংযোগ দেওয়া হচ্ছে। নিরীহ মানুষ, স্থানীয় এক শ্রেণী দালাল শ্রেণী যারা আছে 8,000 10,000 টাকা ঘুষ নিয়ে মাসের পর মাস তাদেরকে হয়রানি করতেছে। আমার দেখে এটা খুব খারাপ লাগলো। মাননীয় প্রধানমন্ত্রী প্রায় বলতো যে আমাদের সুবিধাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে। সেই সুরে আমাদের চেয়ারম্যান মহোদয় বিভিন্ন ভিডিও কনফারেন্সে তিনি বলতেন যে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে হবে, মানুষের কাছে জিজ্ঞেস করতে হবে তাদের কী সমস্যা। এই স্প্রিয়া পেয়ে এই উদ্বুদ্ধ হয়ে, এই বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে আমি চিন্তা করলাম যে নতুন কি করা যায় গ্রাহকের স্বার্থে। আমি চিন্তা করলাম যে গ্রাহকের বাড়ি যদি আমি মিটারটা নিয়ে যাই তাহলে এর ভিতরে কোনো মিডিয়া নেই, কোনো দুর্নীতি হবে না, দালাল হবে না। যে আমি যেটা করতেছি স্পটে 100 টাকা আবেদন ফি, 15 টাকা ভ্যাট এবং 400 টাকা জামানত, 50 টাকা সদস্য ফি, এটা নিয়ে যদি গ্রাহককে আমি বিদ্যুৎ দিই সাথে সাথে গ্রাহক 5 মিনিটে বিদ্যুৎ পাচ্ছে। গোটা প্রক্রিয়ায় মাত্র 5 থেকে 6 মিনিট সময় লাগছে। গ্রাহককে শহরে আসতে হচ্ছে না, আবেদনের 5 মিনিটেই সংযোগ পাচ্ছেন। এছাড়া পল্লী বিদ্যুতের লোকজন গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোর কারণে পুরনো গ্রাহকদের কোনো সমস্যা থাকলে সেটাও দ্রুত ঠিক করে নিতে পারছেন তারা। 5 মিনিটে আলো জ্বলার এই অনুভূতি কখনো ভাবতেও পারেননি তারা। আর কোনো জায়গায় আছে কিনা এইভাবে যে 5 মিনিটের মধ্যে একটি বাসাতে গিয়ে তার কাগজপত্র ওকে করে সংযোগ প্রদান করা এবং মিটার প্রদান করা, এটি একটি দুর্লভ বিষয় আমি মনে করি। এর আগে মিটার নীতি হয়তো 10,000 20,000 এরকম করে টাকা লাগতো, এখন 450 টাকার মাধ্যমে মিটার পাওয়া যাচ্ছে সাথে সাথে। কয়েকদিন ভিতরে আমরা কারেন্ট পাইছি, পাওয়ার পর এখন সবসময় আমাদের লাইন আছে। এখন আমাদের ছেলেপেলে লেখাপড়া ভালো করতে পারছে, নিজেদের সুযোগ সুবিধা ভালো আছে। আমাদের আবেদন করা লাগতো, অফিসে যাওয়া লাগতো, অনলাইনে আবেদন করা লাগতো, কিন্তু আরও মাসের পর মাস ঘোরা লাগতো একটি মিটারের জন্য। কিন্তু বর্তমানে দেখছি আবেদন করার একদিনের মধ্যে আমাদের বিদ্যুৎ দিয়ে দেওয়া হচ্ছে। পল্লী বিদ্যুতের একজন সাধারণ এজিএম এর অসাধারণ উদ্যোগে বদলে যাচ্ছে পুরো হরিণাকুণ্ডু উপজেলা। দেশের প্রতি, মানুষের প্রতি আব্দুর রহমানদের এমন নিঃস্বার্থ ভালোবাসা, একনিষ্ঠতার অনুপ্রেরণা পুরো বাংলাদেশকেও আলোকিত করবে একদিন। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। শেখ আব্দুর রহমানের কাছে শুনবো যে এটার অনুপ্রেরণা আইডিয়া কোত্থেকে এলো। তার আগে একটু শুনে নিই মোহাম্মদ আব্দুল সালাম। উনি নিজেকে নিজে পরিচয় দিচ্ছেন আলোর কর্মী হিসেবে। এই কর্মীকে আপনি কিভাবে বিশেষায়িত করবেন বা তার জন্য আপনার কি কথা রয়েছে? শেখ আব্দুর রহমান যে উদ্যোগটা নিয়েছে এটা আমার মনে হয় তার একটা নিজস্ব উদ্ভাবন, এবং এই পদ্ধতিতে বিদ্যুতায়ন যদি গ্রামে মানুষের কাছে দোরগোড়ায় নিয়ে যেতে পারি তাহলে মানুষ ভোগান্তির শিকার হবে না এবং তাকে সহজেই বিদ্যুৎটা দেওয়া যাবে। এটা আমরা অবশ্যই প্রশংসার দাবিদার। মানে এটা তো আপনারা তো হেড অফিসে বসেন, আপনাদের মাথায় কারো আসেনি? আমরা এক্স্যাক্টলি এইভাবে একদম সুনির্দিষ্টভাবে তাদেরকে কোনো সময় বলা হয়নি যে এইভাবে এই কাজটা করবেন। তবে আমরা বলছি যে যেরকম মানুষ ভোগান্তির শিকার হচ্ছে সেটাকে উত্তরণের জন্য কি যে কোনো পদ্ধতিতে এই যাতে মানুষ ভোগান্তির শিকার নেয় সেই পদ্ধতি অবলম্বন হয়। সেক্ষেত্রে আমরা অন্য কিছু কিছু দিক নির্দেশনা দিয়েছি। যেমন এর আগে আমরা একটা বলছিলাম যে স্পট মিটারিংটা কিছুটা এইরকমই। সেটা বলা হয়েছিল যে সব কিছু মিটার টিটার সব কিছু নিয়ে একটা পয়েন্টে যাওয়া হবে, একটা পয়েন্টে গিয়ে ওই এলাকার লোকজনকে সবাইকে মাইকিং করে বলে দেওয়া হবে যে আমরা আজকে এই পয়েন্টে আসলাম, আপনাদের যার যার বিদ্যুৎ কানেকশন নেবেন আপনারা সবাই এখানে নিয়ে আসবেন, আমরা এখান থেকেই কানেকশন মানে সব কিছু কাগজপত্র ঠিক করে দিয়ে আমরা বাড়িতে বাড়িতে কানেকশন দিয়ে দেবো। এটা একটা পয়েন্টে তখন ইয়েছিল। আর উনি যেটা করতেছে ভ্যানে ভ্যানে নিয়ে একদম বাড়ির মানুষের কাছে যাচ্ছেন, এটা আরো বেশি এফেক্টিভ। এবং এই ইনোভেশন, এই উদ্ভাবনী নিয়ে আমরা কথা শুনি শেখ আব্দুর রহমানের কাছে। রহমান ভাই, এই আইডিয়াটা কিভাবে হলো, মাথায় কিভাবে ভাবলেন? দিদি, আমি যে চিন্তা করেছি, আমি তো দীর্ঘদিন ধরে সৃষ্টি আছি, আমি দেখেছি গ্রামের সাধারণ মানুষ অনেক কষ্টে থাকে, তারা সহজ সরল স্বল্প শিক্ষিত, তারা সঠিক বোঝে না। মাননীয় প্রধানমন্ত্রী যিনি আলোর জননী, আমি যাকে জননী মনে করি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি প্রায় বলতেন যে আমাদের মানুষের আমাদের সুবিধাকে পৌঁছা দিতে হবে। এবং এই সাথে তাল মিলে আমাদের যে ডিআরবি চেয়ারম্যান মহোদয়
বিআরবি চেয়ারম্যান জেনারেল মহিউদ্দিন আহমেদ স্যার এবং আমাদের যে জেনারেল ম্যানেজার মহোদয় প্রকৌশলী মোহাম্মদ আলতাফ হোসেন, এই স্যারের দিক নির্দেশনা আমি সবসময় অনুসরণ করতাম। তাদের বিভিন্ন দিক নির্দেশনা অনুযায়ী আমি চিন্তা করলাম যে গরিব মানুষদের কিভাবে সেবা করা যায়। তারা অফিসে আসতে ভয় পায়, অফিসে ঢুকতে পারে না, সহজ সরল, তারা সবসময় দালালের পিছনে তারা ঘুরে, তারা এই ঝামেলার মধ্যে আসতে চায় না। তা আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আলোর জননী, আমি তার কথাকে উদ্বুদ্ধ হয়ে, অনুপ্রাণিত হয়ে এবং বিআরবি চেয়ারম্যান মহোদয়ের কথা অনুপ্রাণিত হয়ে আমি চিন্তা করলাম যে কিভাবে এই আরো এগিয়ে নেওয়া যায়, কিভাবে তড়িৎ গতিতে জনগণের, গ্রামের গরিব দুঃখী মানুষের কথাকে চিন্তা করে কতদিন যাতে হলো আরো এটা আপনার এই এই ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে আম, যে উদ্যোগটি, এটা কতদিন ধরে এই ভ্যানে করে ঘোরা শুরু করেছেন কতদিন? আমি বিআরবি আমাদের নির্দেশনা দিয়েছিল স্পট মিটারিং এ। আমি 17 সালের জানুয়ারি থেকে শুরু করেছি, কিন্তু ওটা স্পট মিটারিং হিসেবে ভ্যানে করে আমি মানুষের বাড়ি যেতাম। কিন্তু যখন যে চিন্তা করলাম যে আরো দ্রুত করা দরকার, তখন আমি আলো ফেরিওয়ালা, তেমন একটা ব্র্যান্ডের দরকার আছে, আমি চিন্তা করলাম আলো ফেরিওয়ালা দিলে মানুষজন এটা তার বেশি মানে গ্রহণ করবে। 2017 থেকে শুরু হয়েছে, আর একটু এখন এটাকে একটু ব্র্যান্ডিং ক্যাম্পেইন নাম দিয়ে আপনি শুরু করেছেন, তাই তো? এই যে আরো ব্যাপকভাবে গ্রাহক যখন জানতে পারে, আমি ভ্যানে একটা প্লাকার্ড দিয়েছি, ওই প্লাকার্ডের নিয়ম কানুন গুলো লেখা আছে যে ঘরে বসে 5 মিনিটে বিদ্যুৎ বিতরণ, আচ্ছা যে করবে সাথে সাথে বাড়িতে বসেই হবে। আচ্ছা আমি এটা চেষ্টা করছি যে যেহেতু আলো উৎপাদন করতেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এই জন্য আমি আলো ফেরিওয়ালা নামটা দিয়েছি। আচ্ছা, অনেক সুন্দর। আমি একটু জানতে চাই যে ধরেন এমন কোনো অভিজ্ঞতা আপনার, মানে আপনি ঘরে 5 মিনিটের মধ্যে আলোটা জ্বালিয়ে দিয়েছেন, অনেক দিন হয়তো অনেকে পাননি, কিন্তু আলোটা জ্বলার পরে এমন কোনো মেমোরেবল ঘটনা আমাদের সঙ্গে কি আজকে শেয়ার করবেন? আমি এরকম দেখা যাচ্ছে যে সে দালালের কাছে টাকা দিয়েছে হুম এবং টাকা উঠতেছে, আমার কাছে আসতে সাহস পায়নি, তার বাড়িতে যখন মিটারটা আমরা লাগিয়ে দিয়েছি, হুম তা আনন্দে খেলেছে। এরকম বয়ের বিরুদ্ধে মানুষ আমি দেখেছি, তারা যে আনন্দে কি বলবে, মানে দোয়া করে যে বাবা তুমি দীর্ঘদিন বেঁচে থাকো, আচ্ছা কিন্তু থেকে যাবা না, তুমি থাকবা, এরকম আমাদের বিভিন্ন জন বলেছে আর কি। আচ্ছা, আমি আপনার কাছে আরো শুনবো আব্দুর রহমান ভাই। আমি একটু আহসান, মঞ্জুরুল হাসানের কাছে জানতে চাই, এই পল্লী বিদ্যুতায়ন নিয়ে আপনি লেখালেখি করেন, গবেষণাও করেন। 97-এর যে কথাটি, ওনার কথা থেকে একটু হিন্টস পেলাম যে রাতের বেলা বেরোয় চোর, পল্লী বিদ্যুতের লোক, মানে ভয়ে থাকতে হতো, কারণ বিদ্যুৎ ছিল না, কিন্তু ওনারা এই বিভাগে চাকরি করতো। এখন মোহাম্মদ আব্দুল সালাম, উনিও অনেক কিছু ক্লেম করলেন যে এখন অনেক বেশি মানুষকে সেবা দেবার জন্য খুব প্রোঅ্যাক্টিভ। আপনার গবেষণায় কি বলে? ওই সময়টায় বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ সঞ্চালন কোনো পুরোটাই। জায়গাটাতেই আসলে ভালো অবস্থা ছিল না, ছিল পিডিবি এবং আরইবি। 78 সালের পরে আরইবি তৈরি হয়, 78 সাল থেকে। তো এই দুইটা প্রতিষ্ঠানেই ছিল, এবং দুইটা প্রতিষ্ঠানের কর্মীদেরই একই ধরনের অভিজ্ঞতা ছিল। মানে যেখানে আরইবি, রুরাল এরিয়ায় আরইবি কর্মীরা যে ধরনের অভিজ্ঞতা হতো সাধারণ মানুষের, ওখানে তো ওয়াবদা বলে, মানে ওরকম ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট একসাথে ছিল, পরে ওটা তো ভেঙে আলাদা দিয়েছে। হয়েছে, হ্যাঁ। তো এইটা মানে এই পুরো বিষয়টা আসলে আমি একটু অন্যভাবে দেখি। সেটা হচ্ছে যে বিদ্যুতের ইস্যুটা একটা রাষ্ট্রের, একটা সংবিধানের এবং একটা রাজনৈতিক বিষয়। এই যে চিত্রগুলো আমরা দেখছি এবং আরও নতুন নতুন অভিজ্ঞতা আমরা পাবো সামনে, এবং এর আগেও কিছু হয়েছে। আপনি 2008-এর আগে আপনি যদি দেখেন যে আমাদের রাজনৈতিক দলগুলো কখনো তাদের এজেন্ডায় বা নির্বাচনী ইশতেহারে বিদ্যুৎ জ্বালানি খাতকে এরকম গুরুত্ব দেয়নি। রাজনৈতিক প্রতিশ্রুতি মানে আমরা কিন্তু অত গুরুত্ব সহকারে এখন আর নেই না, কিন্তু বিদ্যুৎ জ্বালানি খাতের বিষয়ে আমাদের যে অভিজ্ঞতাটা হলো, সেখানে সমালোচনা আছে, ভালো মন্দের বিষয় আছে, কিন্তু এটা একটা রাজনৈতিক ইস্যু এবং এটা খুবই গুরুত্বের সাথে একটা রাজনৈতিক সংগঠন অ্যাড্রেস করেছে, এবং তার ধারাবাহিকতা আমি বলবো এই ধরনের। এবং যখন
কেন্দ্র থেকে সরকার প্রধান যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি দুইবারই বিদ্যুৎ মন্ত্রণালয় ওনার হাতে ছিল, উনি বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তো ওনার উদ্যোগ, তারপরে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো বা ইউটিলিটি বলি, আরইবি এখানে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, তাদের যে প্রধান চেয়ারম্যান আছেন, এনারা যখন একটা মেসেজ দেন, যে একটা বার্তা দেন তার কর্মী সহকর্মীদের কাছে যে আমি শতভাগ বিদ্যুতায়িত করতে চাই, একটা লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় 2021, হ্যাঁ, আবার তাকে আরও কাটশর্ট করে আরবি নিজেদের মধ্যে আরও একটা টাইট প্রোগ্রাম নেয় 2018-এর মধ্যে, তারপর 2019-20 এভাবে মানে নিজেদেরকে আরও একটু চাপের মধ্যে রেখে লক্ষ্যমাত্রাটা আরও আগে অ্যাচিভ করার যে একটা তাড়না, এই বিষয়গুলো কিন্তু মানে মূলত হচ্ছে যে একটা রাজনৈতিক সদিচ্ছা বা একটা পরিকল্পনার প্রকাশ বা ধারাবাহিকতা আমি বলবো। উনি যেটা মানে শেখ আব্দুর রহমান যে কাজটি করেছেন, মানে এটা হচ্ছে অনেকটা শত ফুল ফুটতে দাও এরকম একটা বিষয়। যখন আপনি একটা আকাঙ্ক্ষা, একটা বড় লক্ষ্যমাত্রা সবার সামনে উত্থাপন করেন, তখন প্রত্যেকে যারা ধারণ করে সে তার মতো করে সৃজনশীলভাবে সেটা কিন্তু প্রয়োগ করে। এবং তারই ধারণ করাটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। মানে অনেক সময় আমরা মনে করি যে লিডারশিপে যিনি থাকেন এটা বোধহয় ওনার বিষয়, আমরা জাস্ট ওই যে সরকারি কর্মকর্তাদের তো একটা স্টেরিওটাইপ ধারণাই থাকে যে ভাই সরকারি কাজ করলেও আছে, না করলেও নাই, 10টা একটা বিষয়ে কাজ করে। মানে আর অপচয়, ওই যে সরকারি মাল দরিয়া ঢাল, এই জাতীয় ওই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে পারলে এরকম আলোর ফেরিয়ালা বা আলোর কর্মী। উনি কিন্তু মানে যেটা হলো যে সর্বশেষ সালাম সাহেব যেই ঘটনাটার কথা বললেন, আব্দুর রহমান উনিও বললেন যে আগে একটা পয়েন্টে ছিল, একটা নির্দিষ্ট দিন ঘোষণা থাকতো যে আমরা ওই অঞ্চলের অমুক জায়গায় ওইরকম স্কুলের কোনো মাঠে বা কোনো বাজারে আমরা আসবো, যারা যারা বিদ্যুৎ সংযোগ চান আপনারা আসেন। আর উনি এখন সেটাকে আরো প্রোঅ্যাক্টিভ হয়ে উনি দোরগোড়ায় চলে যাচ্ছেন। মানে এটা হচ্ছে এটা কিন্তু খুবই একটা স্বাভাবিক প্রবণতা হওয়া উচিত যদি কেউ ওন করে। আপনি যেটা বললেন ধারণ করবার একটা বিষয় আছে, হ্যাঁ, তো এই বিষয়গুলো ঘটছে এবং এর একটা প্রমাণ পাওয়া যায় যদি আমরা পরিসংখ্যানগুলো দেখি যে 2007-08 পর্যন্ত বা 2010 পর্যন্ত যদি দেখি যে আমাদের রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড যত সংযোগ দিয়েছে তার 1.5 গুণের বেশি কিন্তু এই গত মাত্র এই 7-8 বছরে কিন্তু সেটা তারা করতে পেরেছে। এটা একটা রাজনৈতিক একটা অনেকে উচ্চাশা বলতে পারে, আমিও মনে করি কোনো ক্ষেত্রে, যে আমি লিখেওছি বিভিন্ন সময় যে এগুলা উচ্চাভিলাষ, কখনো সেটা অর্থনৈতিকভাবে, কখনো আমাদের সামষ্টিক অর্থনীতির জায়গা থেকে বা আমাদের উন্নয়নের যে একটা ভারসাম্য, সেই জায়গায় ভারসাম্যহীনতাও তৈরি করতে পারে বা ঝুঁকি তৈরি করতে পারে। কিন্তু আজকের যে আলোচনার যে বিষয়টা আপনারা তুলে ধরতে যাচ্ছেন, সেই জায়গাটা আসলে অনেক ইন্সপায়ারিং, অনেক প্রশংসার দাবিদার। আপনি কি মানে তখন যখন উচ্চাভিলাষ, এই তো আমরা সবসময় আমরা মনে করি যে আমরাই সকল কিছু বুঝি এবং এই ধরনের এগুলি খুব পলিটিক্যাল কথা, পলিটিক্যাল কি বলবো রেটোরিকের মতন আর কি, যে আমাকে এটা দাও আমি বিদ্যুৎ দিব, আমাকে ওটা দাও বিদ্যুৎ দিব, সামথিং। তো সেটাকে আমরা মনে করতাম যে রাজনৈতিক স্লোগান, আর উচ্চাভিলাষ তো অবশ্যই। আজকে কি 2019-এর জানুয়ারির 4 তারিখে বসে আপনার কি মনে হচ্ছে যে ভুল ছিলাম আমরা, বা আমাদের কখনো জাজমেন্ট করতে ভুল হয়, লিডারশিপের জাজমেন্ট করতে কখনো ভুল হয়, আমরা যারা কথাবার্তা বলি বা না? আমি আসলে অন্যদের দায়িত্ব নেব না, মানে এটা আমি নিচ্ছি না। আমি যেটা বলছি বা আমি যেটা মনে করছি আমি অতটুকুই বলবো, আমি ওই জায়গায় সীমাবদ্ধ থাকব। সবাই ভুল নয়, হ্যাঁ, এবং না আমি ওই দায়িত্বই নেব না। তো বিষয়টা আমার কাছে মানে একটা সামগ্রিকভাবে যদি ধরেন, একটা বিষয়টা আমি কিন্তু প্রথমেই বলেছি যে আমাদের দেশে এইটা কিন্তু 2008-এর নির্বাচনের মানে আগে, আপনি আমার মানে প্রশ্নটা খুব ছোট্ট করে আপনি আপনার উত্তরটা দিলে আমি একটা বিরতিতে যাব, তারপর সামগ্রিক আলোচনায় আসতে চাই। আপনার মানে এখন কি মনে হচ্ছে যে ওই হিসেব নিকেশ যেমন করে লিখতেন
আমি তো শুরুতেই বলেছি একটু খোঁজ খবর নিয়ে লেখেন, একটু গবেষণাধর্মী বা ইত্যাদি। তা এখন কি মনে হয় যে তখনকার মানে এই ধরনের ক্যাম্পেইনগুলা খুব উচ্চাভিলাষ? না, এটা 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 এইটা এটা কখনোই উচ্চাভিলাষ না, কিন্তু আপনি যখন সেটা বাস্তবায়ন করছেন, বাস্তবায়নে যখন আপনি কিছু করবেন না তখন কিন্তু কোনো এটার ইস্যু না, কখনো আলোচনা না, কিছু না। আপনি যখন করবেন তখন সেটা ভুল ঠিক সমালোচনা থাকবে, এবং এই সমালোচনাটা আপনি যদি নিতে পারেন তাহলে আপনার ওই উন্নয়নটা অনেক সাস্টেইনেবল হবে বলে আমি মনে আচ্ছা, করি। তার মানে একটা কোনো সাস্টেনেবল উন্নয়নের দিকেই হয়তো বা বাংলাদেশ যাচ্ছে। একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরছি এই পাওয়ার টক অনুষ্ঠানে। কনফিডেন্স পাওয়ার টক অনুষ্ঠানে আলোর ফেরিওয়ালা আমাদের আজকে শিরোনাম। এতক্ষণ যারা দেখছিলেন তারা জানেন কোনো একজন আলোর ফেরিওয়ালাকে আমরা আজকের অনুষ্ঠানে হাজির করেছি, তবে কানেক্টিভিটিতে দূর থেকে তিনি সংযুক্ত হয়েছেন। এটাও আসলে আলোর দান বা বিদ্যুতেরই দান অথবা তথ্য প্রযুক্তির প্রসারের দান। আমরা হরিণাকুণ্ড থেকে সংযুক্ত করেছি হরিণাকুণ্ড পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম শেখ আব্দুর রহমানকে। তিনি একটি ভ্যানে করে একেবারে যেখানে মিটার লাগানোর সমস্যা অনেক দিন ধরে পাচ্ছেন না, বিদ্যুতের যাদের দরকার 5 মিনিটের মধ্যে বিদ্যুতের সংযোগটি করিয়ে দিচ্ছেন, আলোচিত হয়েছেন এই আলোর ফেরিওয়ালা। আজকে তিনি আমাদের অতিথি। আমরা স্টুডিওতে পেয়েছি মোহাম্মদ আব্দুল সালামকে। তিনি সদস্য পরিকল্পনা উন্নয়ন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। কথা শুনছিলাম মঞ্জুরুল হাসানের সঙ্গে, তিনি জ্বালানি বিষয়ক নিয়ে লেখালেখি করেন। আমি একটু শেখ আব্দুর রহমান আপনার কাছে আরেকটু শুনতে চাই। উচ্চাভিলাষ নিয়ে কথা হচ্ছিল এবং সেগুলোর অনেক ঝুঁকি তৈরি হয়, ঝুঁকি নিয়ে নিশ্চয়ই মোহাম্মদ আব্দুল সালাম বলবেন। আমি বলছি যে একটু পেয়ে যাওয়ার পরে আরও কী কী চাহিদা তৈরি হয় মানুষের কাছে, মানুষের সঙ্গে মানুষের সরাসরি সংযোগটি যখন না হয়, মানে আপনি ঘরে ঘরে গিয়ে যখন নাকি ফিল টাচ বিদ্যুৎ সংযোগ দিচ্ছেন, কথা বলছেন, আপনাকে দোয়া করছে, আবার কিছু কিছু হয়তো সমস্যাও নোট করে আনছেন, কিছু প্রত্যাশার একটা খাতাও নিশ্চয়ই তৈরি করেছেন। আর কি কি বলছেন আমাদের সাধারণ মানুষ যারা বিদ্যুৎ পেয়ে যাচ্ছেন? জি, আমি যেটা পেয়েছি, জনগণকে যদি ভালোবাসি তারা আমাকে ভালোবাসছে, এটার প্রতিদান আমি পেয়েছি। আমি এখানে গত নভেম্বর মাসে কোনো ডিএনপি কাজ, বকেয়া আদায় কাজ করিনি, কিন্তু আমার মাস আউটস্ট্যান্ডিং, যেটা আমাদের মেম্বার স্যার বুঝতে হবে, আব্দুল সালাম স্যার, 0.56 মনে হয় বাংলাদেশে হয়তো সর্বনিম্ন হতেও পারে মেবি, আমার অফিসের আওতায়, এবং সিস্টেমের সিঙ্গেল ডিজিট। এটার কারণ হলো গ্রাহকদের যখনই আমি তাদের সেবা দিয়েছি, তারা আমার সকল কাজে সহযোগিতা করছে। তারা আমাকে বুঝতে পারছে যে ইনি আমাদেরই লোক, আমাদের সেবার কাজে আসছে। এবং আমার গাছপালা কাটা থেকে, আমার ট্রান্সফর্মার আপগ্রেডিং করা থেকে, লাইন নির্মাণ থেকে, প্রতিটা কাজে তারা আমাকে সহযোগিতা করেছে। এবং আমি কোনো ডিএনপি কাজ করি না। এই চলতি মাসেও ডিসেম্বরে যে মাস গেল, তাতেও আমি মাত্র 3টে লাইন কেটেছি, কোনো লাইন কাটা লাগেনি। আমি গ্রাহককে একটা কথাই বলি যে আপনাদের আমি সেবা দিচ্ছি, বিদ্যুৎ বিল আপনাকে দিতেই হবে। কিভাবে দেবেন এটা আপনার বিষয়। আপনার যদি সমস্যা থাকে আমাকে জানাবেন। আমি অনেকে সময় দিয়ে সুযোগ দিয়ে হেল্প করি। আমার কোনো ওভার 90 ডেজ বকেয়া নেই, 60 ডেজ বকেয়া নেই, গভর্নমেন্ট অফিস আছে। আমি গ্রাহককে সহযোগিতা করেছি, গ্রাহক আমার পাশে এসে দাঁড়িয়েছে। যে কোনো জায়গায় আমি যদি বিপদে পড়ি, আমার লোক গাছপালা কাটতে, লাইন নির্মাণে কোনো বাধা প্রাপ্ত হলে ওই এলাকার চেয়ারম্যান, ওই এলাকার গ্রাহক, আমি চিনিও না কবে কোথায় দেখা হয়েছে, সে পাশে এসে দাঁড়ায় যে না, এরা জনগণের স্বার্থে কাজ করতেছে, জনগণের কাজ করতেছে, এদেরকে কাজ করতে দিতে হবে, এ কাজে বাধা দিতে পারবে না। এটা আমি জনগণের কাছে হরিণাকুণ্ড উপজেলা 100% পেয়েছি। এটা আল্লাহ রহমতে আমি কোথাও পাইনি। এটা আমি সেবা দিয়েছি, তাদের কাছে যে আমি সেবা মানে বেশি পেয়েছি, তারা আমাকে অনেক বেশি পেয়েছে। এই জন্য আমি ফেরত জানাই হরিণাকুণ্ড। আচ্ছা, আরেকটা হলো যে চাহিদা বাড়ছে কিনা। অনেক সময় যাদেরকে আগে বিদ্যুৎ দিয়ে এসেছেন তাদের অনেকেই আপনার পাশে এসে দাঁড়ায়, আপনাকে সহযোগিতা করে, কিন্তু কখনো কি বলে যে স্যার
বিদ্যুতের যে অভিযোগ, কেন 2 ঘন্টা থাকছে না, অথবা কেন মানে আরেকটু মানে কোয়ালিটি বিদ্যুতের যেই চাহিদা, সেটার কথা বলছেন কিনা? এটার কথা আমি অলরেডি শুরু করেছি। আমি যখন লাইন আপগ্রেডিং কাজ মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদের যেটা বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেটা আমাদের করেছেন যে এসডিজি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছি, এমডিজি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে অলরেডি। এসডিজি বাস্তবায়ন আমাদের করতে হবে, সাশ্রয়ী বিদ্যুৎ দিতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের বিআরবি চেয়ারম্যান মহোদয় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মঈনুদ্দিন স্যার এবং আমাদের প্রকৌশলী আলতাফ হোসেন জেনারেল ম্যানেজার মহোদয় স্যার, তারা যে নির্দেশনা দিয়েছে যে টেকসই বিদ্যুৎ দিতে হবে, সেই টেকসই বিদ্যুৎ দেওয়ার জন্য আমি অলরেডি আপগ্রেডিং কাজে আমি সহযোগিতা করছি। ট্রান্সফর্মার আপগ্রেডিং বিনা পয়সায় আমি খুঁজে খুঁজে দেখছি কোন জায়গায় ট্রান্সফর্মার ওভারলোড আছে। বিশেষ করে ঈদের আগে, পুজোর আগে, নতুন মিটার লাগানোর আগে ওই ট্রান্সফর্মারটা আসলে ওভারলোড কিনা এবং সেটা গ্রাহক জানানোর আগে আমার এমপ্লয়ি যে খুঁজে খুঁজে আনছি কোথায় ঝুঁকিপূর্ণ লাইন আছে, সেগুলো খুঁজে খুঁজে আনছি, যার ফলে আমি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বলতে পারবো। আরেকটা জিনিস একটু আমার মানে কিউরিওসিটি, এই যে বিদ্যুৎ সংযোগ করেছেন, কোয়ালিটি বিদ্যুতের কথা নিশ্চয়ই আমরা মোহাম্মদ আব্দুল সালামের কাছে শুনবো। সেটার একটা অবকাঠামোর অনেক কিছু ব্যাপার আছে, ঝুঁকি তৈরি হয়েছে কিনা সেটাও শুনতে চাই। কিন্তু আপনার কাছে একটু জানতে চাই যে এর বাইরে মানে বিদ্যুৎ সংযোগ তারা খুশি হচ্ছেন, আপনাকে সহযোগিতা করছেন, ফলো আপটা যে একটা মানুষের একটি পরিবারের বা মানে জীবনমানের কি কোনো পরিবর্তন ঘটাচ্ছে? আলো বলতে তো শুধু ঘরে আলো জ্বলা নয়, তার সঙ্গে তো অনেক কিছু, সেইটা আপনি লক্ষ্য করেন কিনা? জীবন অনেক উন্নয়ন হয়েছে ওখানে। আগে যেখানে ডিজিটাল প্রযুক্তি ছিল না, ডিজিটাল প্রযুক্তি দোকানের, স্কুলে, কলেজে এগুলো চালু হয়েছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি হয়েছে। আমার যেখানে হরিণাকুণ্ড উপজেলায় আগে আমার সেল হতো 45 লক্ষ টাকা, এখন 1 কোটির উপরে, গত 1.5 কোটি এই গ্রীষ্মকালে আমার 1.5 কোটি, 3 গুণ সেলস বাড়ছে। তাহলে অবশ্যই গ্রাহক ব্যবহার বৃদ্ধি করতেছে, রাইস মিলের সংযোগ পাচ্ছে, নতুন রাইস মিল না মানে যে কর্মসংস্থানের সুযোগ হয়েছে বিদ্যুতের কারণে, হয়তো অনেক অলস বসে থাকতো, সেইটা হয় না, পড়াশোনার ব্যাপারেও বাচ্চাদের সুবিধা হয়েছে, এগুলো আসলে লক্ষ্য করেন কিনা? মানে ফলো আপটা যে আমরা একটা কিছু করলাম তারপরে আসলে কি হচ্ছে, নাকি কোনো রকমের মানে আমরা শুধু সংযোগ হচ্ছে 100% সংযোগ হচ্ছে এই ধরনের পরিসংখ্যান আমরা হাজির করছি, কিন্তু আসলে সেখানে বিদ্যুৎ পাচ্ছে না, হয়তো 12 ঘন্টার মধ্যে 2 ঘন্টা পাচ্ছে, অথবা পাচ্ছে না, কোনো কাজে লাগছে না, সেটাও হতে পারে, অথবা একটা মানুষের জীবনের কোনো পরিবর্তন হয় না। কি দেখেছেন আমি সামগ্রিক চিত্র খুব ছোট্ট করে? হয়েছে ওখানে মুরগির ফার্ম হয়েছে, অনেক গরুর ফার্ম হয়েছে, মৎস্য খামার হয়েছে, এবং আগে যে রাইস মিলে 10,000 টাকা বিল হতো সেই রাইস মিলে এখন 15 থেকে 20,000 টাকা বিল হয়। তারা অনেক খুশি, তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। আমি যেটা করি মাইকিং করে আগে থেকে বিদ্যুৎ বন্ধ করার ঘোষণা দিই, অথবা অফিস টাইম যে এলাকায় অফিসে আছে এই এলাকায় কাজ সম্পাদন করতে, এতে তাহলে অফিসের কর্মঘণ্টা বৃদ্ধি পেল, আর আমার খুব খুশি হলো, আমার কাজে তারা বাধা দিল, এবং উন্নয়ন ব্যাপকভাবে হয়েছে। প্রত্যেকটা মানুষ এখন মুরগির ফার্মে মুরগির উৎপাদন হচ্ছে, যে ডিম উৎপাদন হচ্ছে, দাম কমেছে। মিলে যখন 24 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে তখন লেবারের কর্মক্ষমতা বেড়েছে, মালিকের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। রাইস মিলে যখন সার্বক্ষণিক বিদ্যুৎ পাচ্ছে, তারা পিক আওয়ারে বিদ্যুৎ ব্যবহারের চেষ্টা করতেছে না, তারা দিনের অন্যান্য সময় ব্যবহার করছে। ফলে আমার একটা লাভ হয়েছে, সরকারের লাভ হয়েছে, যে পিক আওয়ারে বিদ্যুৎ ব্যবহার করলে আমার পাওয়ার স্টেশনে, সাব স্টেশনে চাপ করতো, সেই চাপটা থেকে এখন অনেকটা লাভবান হয়েছে বাংলাদেশ সরকার। বাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। মোহাম্মদ আব্দুল সালাম, ঝুঁকি তৈরি হয়েছে কিনা এই উচ্চাভিলাষের কারণে? আমরা অনেক ভালো ভালো কথা শুনলাম, যেটা আহসানের কথা সূত্র থেকে এই প্রশ্নটি। আচ্ছা, উনি ঝুঁকির কথাটা বলতেছিল, প্রথমেই আমরা যেটা বলবো বিদ্যুতের যেটা, সেটা হলো বিদ্যুৎটা তো আমাদের বেসিক নিডস এবং আমাদের সংবিধানই সেটা করে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা যদি সরাসরি মানে পয়েন্টে চলে যাই, বেসিক নিডস আমরা জানি। তো সেক্ষেত্রে বিদ্যুৎ তো আমরা দিতেই হবে। সেই জন্য আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার, যেটা আমরা বলে থাকি যে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এবং এই উদ্যোগটাকে সফল করার জন্যই কিন্তু আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার জন্য কিন্তু শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচিটা শুরু করছি রিসেন্ট, যেটা আগে বিদ্যুতায়ন কর্মসূচি আমাদের চলতেছিল।
আপনি যেটা বলতেছিলেন প্রসঙ্গক্রমে চলে আসে, যেটা বলতেছিলেন যে 2078 থেকে 2008 পর্যন্ত যে 30 বছরে আমরা করছিলাম 2,17,000 কনজিউমারকে কিলোমিটার লাইন দিছিলাম এবং 74 লক্ষ কনজিউমারকে কানেকশন দিছিলাম। কিন্তু এই গত 10 বছরে আমরা দিছি 1,76,00,000, যেটা এখন টোটাল 2,50,00,000। তার মানে আপনি চিন্তা করে দেখেন যে এই 10 বছর এবং ভার্সেস 30 বছরের ডিফারেন্সটা কীরকম। অ্যাট দ্য সেম টাইম ক্যাপাসিটি ডেভেলপমেন্ট যেটা ওখানে ছিল 4,500 মেগাওয়াটের মতো, সেটা এখন 10,500 MVA অথবা 9,000 প্রায় 10,000 MVA এর মতো, 10,000 মেগাওয়াটের মতো। সিস্টেম লস আমরা কমাইছি প্রায় 8%, 7%-এর মতো। মানে এই পরিসংখ্যানগুলো কিন্তু আমরা প্রতি অনুষ্ঠানে না এরকম করে শুনি, আমি একটু বলতে চাচ্ছি যেটা হলো এই যে এটা যদি সরকারের যদি এরকম যদি আন্তরিক প্রচেষ্টা না থাকে, যদি আগ্রহ না থাকে, তাহলে তো এই কর্মসূচি বাস্তবায়ন করেন আগ্রহ নেই, কোনো রকমের কোনো সন্দেহ নেই। সরকারের আছে এবং মানে অন্য প্রসঙ্গে আপনি যাবেন না প্লিজ। আমরা সরকারের সদিচ্ছা এবং আমরা এটা সেলিব্রেট করছি এবং নতুন লিডারশিপ যেটা সেটাও একটা আমি এখানে জি অফকোর্স, আর লিডারশিপটা মাল্টিপ্লাই হচ্ছে। মানে ওই যে উনি যেটা বলেছেন, শেখ আব্দুর রহমান বলেছেন যে এই বিদ্যুৎ মন্ত্রণালয়ের পরপর 2বার দায়িত্বে প্রধানমন্ত্রী এবং আমাদের বর্তমান চেয়ারম্যান মহোদয় বেশ কিছুদিন পর্যন্ত আছে এবং ওনার যে ডাইনামিক বলিষ্ঠ যে একটা নেতৃত্ব, সেটাও একটা আমি বলছি যে ঝুঁকির কথা, যেটা ঝুঁকির কথা আমি বলতে গেলে সেটা বলি যে ঝুঁকির কথা বলতে গেলে যেটা হলো বিদ্যুৎটা হলো একটা ইনফ্রাস্ট্রাকচার। যে কোনো দেশের উন্নয়নটা পার ক্যাপিটা বিদ্যুৎ কনজাম্পশনের দেওয়াও নির্ধারণ হয়ে থাকে। আপনি যদি ফ্যাসিলিটিসটাকে ক্রিয়েটই না করলেন, তাহলে আপনার ফিউচার যে পরিবেশনগুলো কীভাবে ক্রিয়েট করবে? এই যে আব্দুর রহমান সাহেব বলল যে বিদ্যুতায়নের ফলে আপনার নতুন নতুন পোলট্রি ফার্ম হয়েছে, আপনার গরু ফার্ম হয়েছে, যে এই জিনিসগুলো আসতে হলে তো আমাকে সে সুবিধা ক্রিয়েট করতেই হবে। আমরা যদি সেটাকে যদি এটা হলো তো লং টার্ম একটা ভিশন, যে মানে আমি একটু জানতে চাইবো যে মানে যোগফল আর এর সঙ্গে অর্থনৈতিক জীবনমানের উন্নয়ন, আলো পাওয়া ইত্যাদি সবকিছুর সঙ্গে বিদ্যুৎ সেক্টরে যে ইনভেস্টমেন্ট এবং যে রাজনৈতিক অঙ্গীকার, সেগুলোকে যোগ বিয়োগ করে আপনারা সিনিয়ররা কখনো বসেন কিনা, যে এখানে আপনারা তৃপ্তি পাচ্ছেন নাকি মনে হয় যে আরেকটু সার্ভিস আরও দরকার? এই প্রশ্নটি থাকলো, বিরতির পরে আবার শুনছি। কনফিডেন্স পাওয়ার টক অনুষ্ঠানে আলোর ফেরিওয়ালা এই বিষয় নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আব্দুস সালাম, সদস্য পরিকল্পনা উন্নয়ন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। সঙ্গে পেয়েছি মঞ্জুরুল হাসানকে, তিনি জ্বালানি বিষয় নিয়ে লেখালেখি করেন। আর আমরা সরাসরি সংযুক্ত হয়েছি হরিণাকুণ্ডুতে, ঝিনাইদহের হরিণাকুণ্ডু, সেখানকার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম শেখ আব্দুর রহমান। তিনি খুব অভিনব পদ্ধতিতে বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুতের সংযোগ দিয়ে আসছেন। আমরা তাকে বিশেষায়িত করছি আলোর ফেরিওয়ালা বলে। তৃপ্তির মানে যোগ বিয়োগ হিসাব, বাংলাদেশের ইনভেস্টমেন্ট, রাজনৈতিক অঙ্গীকার সব কিছু মিলে একেবারে শেষ যিনি নাকি 5 মিনিটে মিটারের সংযোগটি পান, তার কাছ থেকে যে আউটকাম অথবা তার থেকে তার জীবনমানের যে উন্নয়ন হলো, সেগুলো মিলিয়ে যোগ বিয়োগ মিলিয়ে আজকে কি মনে হয়? আমরা বছর শুরুর অনুষ্ঠান বলে এই প্রশ্নটি করছি। যেটা আব্দুর রহমান যে কাজটা করছে সেটার জন্য সে প্রশংসা পেয়েছে, প্রশংসার দাবিদার। এবং এটা পত্রিকায় আসার পরে এবং যখন খবরে আসছে, গতকালকেই আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় একটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে এবং ওইখানকার যে জিএম তাকেও ধন্যবাদ দেওয়া হয়েছে এবং তাকে বিভিন্ন পিবিএসকে একটা মেসেজ দেওয়া হয়েছে যে এইরকম যে উদ্যোগী ভূমিকা পালন করছে, আপনারা সবাই এরকমভাবে সব পিবিএসে যেরকম এরকমভাবে সে আগ্রহমান হতে পারে। এটা তার একটা নিজস্ব উদ্যোগে সে এই কাজটা সাকসেসফুল করছে এবং এটা প্রশংসার দাবিদার। আর যেটা বলতেছিলেন যে যেটা হলো আরও মানে আমাদের বিদ্যুতের আরও যেটা মানসম্মত বিদ্যুতের মানে প্রয়োজনীয়তা অনুভব, কোয়ালিটি বিদ্যুতের এটা হচ্ছে কিনা, এটা একটা আমরা বলবো যেটা এটা একটা আপেক্ষিক বিষয়। মানসম্পন্ন একটা সময় ছিল আমরা বিদ্যুৎ মানুষকে দিতে পারি নাই, যখন মানুষকে দিয়েছি তখন মানুষ স্বাভাবিকভাবে এটাকে এমন একটা পর্যায়ে চাইবে যে আনইন্টারপ্রেট হবে।
কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এবং আমাদের যে নেটওয়ার্ক যেটা ভিলেজ এলাকায় কিছু কিছু লিমিটেশনস আছে যে একদম 100% আনইন্টারাপ্টেড করা সম্ভব না, হয়তো হবে একটা সময় হবে। একটা তুলনা দেই, এই যে কয়েকদিন আগে ইলেকশন চলে গেল, নির্বাচন চলে গেল, এই নির্বাচনের ব্যাপারে আপনি একটু খোঁজ নিয়ে জানতে পারবেন যে আমাদের কিন্তু মিনিমাম ইন্টারাপশন ছিল। কোনো জায়গায় এমন কোনো একটা ঘটনা যার বিদ্যুৎ ছিলই না অথবা আমরা বিদ্যুৎ দিতে পারি না, হয়তো ছিল 5-10 মিনিটের মধ্যে কয়েকটা জায়গায় স্পটে গেছে এবং দেন আমরা কিন্তু দিছি। এই যে আমরা এই সার্ভিসটা বজায় রাখতে পারছি, এটা একদম আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদেরকে ধন্যবাদ দেওয়া হয়েছে যে আমরা এটা প্রোভাইড করতেছি। তার মানে আমাদের কিন্তু আনইন্টারপ্রেটেড কোয়ালিটি বিদ্যুতের যেটা, এটা কিন্তু আমরা আস্তে আস্তে ওই দিকে যাচ্ছি এবং এই লক্ষ্যে কিন্তু আমাদের সিস্টেম ইমপ্রুভমেন্টের জন্য আমরা কিন্তু প্রজেক্টও আছে। আমি একটু শেখ আব্দুর রহমানের কাছে জানতে চাই, এই যে কোয়ালিটি বিদ্যুৎ নিয়ে মানে এই ব্যাপারটা বোঝেন কিনা যারা গ্রাহকরা আপনার কাছ থেকে নিচ্ছেন, তারা বোঝেন কিনা? কোয়ালিটি বিদ্যুৎ তারা বুঝতে পারতেছে, তারা যেহেতু সঠিক ভোল্টেজে বিদ্যুৎ পাচ্ছে, সঠিক সময়ে পাচ্ছে, এটা তারা বুঝতে পারতেছে। কোয়ালিটি বিদ্যুতের জন্য আমাদের বিআরবির মাননীয় চেয়ারম্যান মহোদয় যে ব্যবস্থাগুলো নিয়েছে, বিভিন্ন প্রকল্পগুলো নিয়েছে, লাইন আপগ্রেডিং প্রকল্প, তারপরে ট্রান্সফর্মার আপগ্রেডিং প্রকল্প, এবং তার আলোকে চেয়ারম্যান মহোদয় বিভিন্ন সময় যে নির্দেশনাগুলো দিচ্ছেন এবং আমাদের জেনারেল ম্যানেজার মহোদয় সার্বিক নির্দেশনায় আমরা কোয়ালিটি বিদ্যুৎ সরবরাহ, ফলে গ্রাহকরা বুঝতে পারতেছে আমরা যখন কাজ করতেছি সামান্য ইন্টারাপশন হলেও তারা বুঝতে পারতেছে যে এই আপগ্রেডিং কাজের জন্য তাদের এই ইন্টারাপশন হচ্ছে, তারা এটাকে ভালো হিসেবে নিচ্ছে যে ভবিষ্যতে ভালো পাবো, এই কারণেই তারা আমাদেরকে কাজের সুযোগ করে দিচ্ছে। আচ্ছা, মঞ্জুরুল হাসান, যখন আসলে সবাই একটা সেলিব্রেটিং মোডে থাকে তখন এর বিভিন্ন দিক নিয়ে কথা বলাও আরেকটা অস্বস্তিকর ব্যাপার তৈরি হয়। কিন্তু আমরা সবকিছু নিয়েই তো কথা বলতে চাই, এটাও তো আমি যে কারণে আমি বলেছিলাম যে আমরা কিভাবে আগাই কিন্তু উনি যেটা সালাম সাহেব বেশ ভালোভাবে বলে এসে ওটা শেষ করেন না, আমি ওনাকে ওটা শেষ করে দিই। সেটা হচ্ছে যে আমরা যখন একটা জিনিস পাই তারপরে কিন্তু পরের স্বপ্নটা তারপরে আসে, তো ওই জায়গায় যাওয়ার পরে কিন্তু আপনি পরের স্বপ্নে বা আরো বেটার কিছু আপনি চাইতে, এবং আপনি যদি সামনে চাইতে না জানেন তাহলে কিন্তু আপনি আগাবেন না। আপনার চাইতে হবে এবং আপনার সামনে ভালোটা দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, বা ওই আকাঙ্ক্ষাটা, প্রত্যাশাটা থাকতে হবে, যেটা একটা রাজনৈতিক দল সাধারণত নেতৃত্ব দিয়ে থাকে জনগোষ্ঠীকে, এবং সেই হিসেবে তারা স্বপ্নটা অনেক সময় ক্রিয়েট করে, আবার অনেক সময় জনগণ তার চাওয়াগুলোকে সে পূরণ করার জন্য কর্মসূচি নেয়। এটা কিন্তু দুই দিক থেকে কাজ করে আর কি। এই জায়গায় আমি যে পয়েন্টটা আসলে উত্থাপন করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে এই প্রত্যাশা, এটা শুনতে খুব ভালো লাগে এবং এইটা যখন আমার বিদ্যুৎ সংযোগটা আমি পেয়ে যাই ওই পর্যন্ত আমার ভালো লাগে। মানে আমি এভাবে একটা ইকোনমিতে একটা আছে যে ওয়াটার ডায়মন্ড ডিলেমা বলে একটা কথা আছে। আপনি খুব তৃষ্ণার্ত, আপনি পানি না পেলে মরে যাবেন, আপনার কাছে অনেকগুলো ডায়মন্ড আছে আর আপনি কেউ একজনের হাতে এক গ্লাস পানি আছে, আপনি বলবেন যে তুমি সব ডায়মন্ড নিয়ে যাও, আমাকে এক গ্লাস পানি দাও। কিন্তু আপনি যখন এক গ্লাস পানি পান করে আপনার জীবনটা রক্ষা করলেন, এরপরে আপনি চাইবেন, আপনি আর ডায়মন্ড দিয়ে ট্রেড করবেন না, অ্যাটলিস্ট পানির সাথে। তো বিষয়গুলো হয় এরকম। তো আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটটাই এরকম যে আমাদের মেয়েদের বিয়ের জন্য, বা এটা একটা সামাজিক মর্যাদার প্রশ্ন যে আমার বাড়িতে বিদ্যুতের সংযোগ আছে কিনা। তো এটা তো আমার তো আসলে মুমূর্ষু অবস্থা, আমি তো কন্যা দায়গ্রস্ত পিতা, বা আমার সামাজিক মর্যাদার প্রশ্ন। তো আমি তো যে কোনো মূল্যে চাইবো। এমনি কিন্তু এইসব দালাল শ্রেণীর উত্থান বা দুর্নীতির উত্থান এমনি হয়নি, কারণ চাহিদাটা ছিল এবং যোগানটা অপ্রতুল ছিল। তো এই সরকার এসে বিশেষ করে গত 4-5-6 বছরে এরা যেই কাজটা করেছে, যে না আমার মনে হয় 4 বছর, গত 4 বছরে যে এইটা কনফিডেন্টলি সরকার থেকে বা মন্ত্রণালয় থেকে কনফিডেন্টলি বলা হয়েছে যে তোমরা এই বিদ্যুৎ সংযোগ ওপেন, তোমরা কাউকে ফেরাবে না। বা এটাকে কিন্তু বিভিন্ন সময় আপনার মনে আছে কিনা যে 2010-এ যখন 2009-10-এ প্রচুর বিদ্যুৎ সংকট ছিল এবং ঢাকা শহরেই আমাদের 8-10 ঘন্টা পর্যন্ত কিন্তু লোডশেডিং হয়েছে। এরপরে কিন্তু বিভিন্ন ফর্মে যাতে নতুন বিদ্যুৎ সংযোগ প্রচুর পরিমাণে না হয় সেটা কিন্তু বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। এই নিয়ন্ত্রণ করতে গিয়ে তখন কিন্তু এই করাপশনের স্কোপটা বেড়ে গেছে, বা মানুষের চাহিদা আছে কিন্তু সে পাচ্ছে না। দেন আপনি কি করবেন, আপনি যে কোনোভাবে ওইটা পেতে চাইবেন। এবং আমাদের এখানে সরকারি ব্যবস্থায় কর্মকর্তা কর্মচারীরা
খুব সৎ মানুষ নন বা তাদেরও অভাব অনটন আছেন, সুতরাং একটা দুর্নীতির ওইটা একটা শাখা প্রশাখা আরও বেড়েছে। কিন্তু যখন আমার যোগানটা পর্যাপ্ত চলে আসলো তখন কিন্তু দুর্নীতি অটোমেটিক্যালি কমে আসবে। কিন্তু আমি দেখতে চাই আমার মানে আমার যতটুকু জানা বোঝার জায়গা, আমি দেখতে চাই আমি আর একটু সামনে দেখতে চাই। উনি যখন বললেন এটা অবকাঠামোর বিষয়, একটা অবকাঠামোর বিষয় কিন্তু আপনি পিসমিল বেসিসে আপনি চলতে পারেন না। অবকাঠামো কিন্তু আপনি অনেক সামনে দেখে কিন্তু অবকাঠামো নিয়ে আপনি সিদ্ধান্ত নেন, এবং সেখানে অনেক হিসাব নিকাশ থাকতে হয়, এবং সেখানে এই বিভিন্ন মডেল নিয়েও কিন্তু অনেক তর্ক হয়, বিতর্ক হয়, সমালোচনা হয়, কিন্তু এভাবে আমরা আগাই। আমি বারবার যেটা বলি সেটা হচ্ছে যে এই সমালোচনাটা আমাদের এটাও সেলিব্রেট করা উচিত। এক্সেলেন্ট। এবং আমরা আসলে এই অনুষ্ঠান থেকে অন্তত এটুকু কৃতজ্ঞতা জানাতে চাই যে আমরা শুধু সেলিব্রেট করছি তা না, আমরা প্রশ্ন করছি, আমরা জানতে চাইছি, আমরা ধরে আনছি, এবং আমরা সামনেও দেখতে চাই, আমরা স্বপ্ন দেখতে চাই, ভালো কিছুর জন্যই আমরা কিছু করতে চাই। মানে এক ধরনের স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন সবকিছুই একটা খুব ছোট্ট একেবারে নগণ্য হলেও আমরা প্র্যাকটিস করার চেষ্টা করছি। উনি একটা জিনিস ইয়ে করি, শেখ আব্দুর রহমান যে কাজটা করছেন, দুইটা টেকনিক্যাল বিষয় উনি উত্থাপন করেছেন, হয়তো আমাদের সময় নাই। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে যেমন উনি প্ল্যান্ড লোডশেডিং এর কথা বলেন, উনি মাইকিং করে দেন যে অমুক সময় কিন্তু এই এলাকায় লোডশেডিংটা হবে। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু আমাদের অন্যান্য ইউটিলিটিগুলো এক্সারসাইজ করে না, যদিও বিদ্যুৎ মন্ত্রণালয় বিভাগ থেকে নির্দেশনা আছে, কিন্তু সবাই কিন্তু অনেস্টলি এটা করে না। এখানে আমরা আরেকটা প্র্যাকটিস করতেছি, সেটা হলো মোবাইলে আমরা মেসেজ দিয়ে দিই কোন জায়গা, যে এটা কিন্তু সব জায়গায় হচ্ছে না, আমি যেখানে নেটওয়ার্ক আমরা ওইভাবে চালু করতে পারছি, কারণ হইলে একটা ফিডার আমরা বন্ধ করব, তো সেই ফিডারের যে মোবাইলের যে সবার ইয়াগুলা নাম্বারগুলা সেগুলো যদি থাকে তাহলে আমরা দিতে পারি, ওইভাবে আমরা কালেকশন করে। অনেক সময় আসলে মোবাইলে এত সব জাঙ্ক ব্যাপার আসে, বিদ্যুতের যে বিদ্যুৎ থাকবে না সেটা আসে না, সেই ব্যাপারে বোধহয় আরেকটু ক্যাটেগরাইজ হওয়া উচিত আর কি। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আবারও ধন্যবাদ। শেখ আব্দুর রহমান, শেষ লাইন বলবেন নাকি? আজকে আমরা এই আলোর ফেরিওয়ালাকেই সেলিব্রেট করলাম, শেষ লাইন আপনার কাছ থেকে। আমি বলতে চাই যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যে আলোর জননী, আনকমন প্রধানমন্ত্রী, আলোর জননী, সাথে সাথে আমাদের যে বিআরবি চেয়ারম্যান মহোদয় আছেন, আনকমন চেয়ারম্যান, আমাদের যে জেনারেল ম্যানেজার মহোদয় আছেন, ঝিনাইদহ পরিবেশ সমিতির প্রফেসর মোহাম্মদ আফতাব হোসেন, তাদের দিক নির্দেশনা আমি এই পর্যায়ে গেছি, এবং এই সম্পূর্ণ কৃতিত্ব তাদের, আমি কিছু না, আমি সাধারণ জনগণের জন্য কাজ করেছি, এতে আমার ভুলও হতে পারে, সঠিকও হতে পারে, জনগণের সাথে সাহায্যার্থে আমি এটা করেছি। অনেক ধন্যবাদ। এই বিনয়টাও আমাদের অনেক ভালো লাগলো, সেটাও আমরা সেলিব্রেট করতে চাই। এটাই আসলে বাংলাদেশ। একটা ওই যেটা লিডারশিপ যখন নাকি অনুবাদ হয়, যখন নাকি ছড়িয়ে যায়, যখন নাকি মাল্টিপ্লাই হয়, যখন নাকি সেই অনুভূতি দিয়ে আমরা সেইটাকে বুঝতে পারি, তখনই সেটা থেকে আমরা সার্ভিসটা পাই, এবং এরকম করেই পাই যে আলোর নেতৃত্ব থেকে আলোর ফেরিওয়ালা পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ।